এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিটিটিএলএবি এর সদ্য নির্বাচিত চেয়ারম্যান খন্দকার কাদের আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত একুশে বিজনেস। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে একুশে বিজনেস। আমরা প্রথমে শুরু করতে চাই যে টানা অবরোধ, হরতাল, রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন কেন্দ্রিক অস্থিরতা সবকিছু মিলিয়ে ব্যবসা বাণিজ্যের অবস্থানটা আমরা যদিও জানি, গতকাল আমরা দেখেছি সেই বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ কিছুটা খুবই জানিয়েছেন। সবকিছু মিলিয়ে পরিস্থিতি কেমন দেখছেন? পরিস্থিতি খুবই হতাশাজনক। আপনি ব্যবসার যে কোনো ধরনের কথাই বলেন, সেটা ট্রেডিং হোক অথবা ম্যানুফ্যাকচারিং অথবা সার্ভিস সেক্টর, ব্যবসার জন্য প্রথমে দরকার একটি আস্থার পরিবেশ। এবং সেই আস্থার পরিবেশটা নিশ্চিত হয় যদি দেশে স্টেবিলিটি থাকে, স্থিতিশীলতা থাকে, শান্তি থাকে, আইন শৃঙ্খলা নিশ্চয়তা থাকে। এখন আমাদের সামনে একটি নির্বাচন এবং একটি সরকারের মেয়াদ অতিক্রান্ত হওয়ার সময়। এই সময়ে এসে আমরা যেভাবে রাজনৈতিক দামাদলে জড়িয়ে পড়েছি, তাতে শুধু দেশের ব্যবসা বাণিজ্য নয়, দেশের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং বৃহত্তর পরিসরে লম্বা পরিক্রমায় আমাদের সমগ্র অর্থনীতি একটি গভীর হুমকির সম্মুখীন। আচ্ছা আচ্ছা, আমি যদি একটু আসি যে এই যে সরকার পালাবদল হবে সেটাই গণতন্ত্রের একটা নিয়ম, কিন্তু প্রতিবারের সেই বিষয়টাকে ঘিরে যে অস্থিরতা, আমরা মধ্যমায় দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখি, বাংলাদেশ নিয়ে অনেক স্বপ্ন দেখি আমরা, কিন্তু রাজনৈতিক দলের আচরণ দীর্ঘমেয়াদে আমাদের অর্থনীতিতে যে প্রভাব ফেলে সেটা তারা কি অবগত রয়েছেন? দেখেন, আমি রাজনীতিবিদদের প্রতি খুবই শ্রদ্ধা রেখে এটা বলতে চাই যে আমরা ব্যবসায়ী সমাজ বিশ্বাস করতে চাই যে আমাদের রাজনীতিবিদরা দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেয়। কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে গত কয়েকটি দশক যাবত যে রাজনীতিবিদরা রাজনীতির বেনিফিশিয়ারি আর ব্যবসায়ীরা রাজনীতির শিকার। শুধু ব্যবসায়ী না, এই অর্থনৈতিক কর্মকাণ্ডে যে বা যারা জড়িত, আপনি ব্যবসায়ী বলেন, শ্রমিক বলেন এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বলেন, প্রত্যেকে আজকে বিপজ্জনক ভাবে হুমকির সম্মুখীন, ক্ষতির সম্মুখীন। তো আমাদের রাজনীতিবিদরা যদি দেশের স্বার্থকে সবার আগে স্থান দিতে না পারেন এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে না পারেন, ব্যর্থ হন, ইতিহাস তাদেরও ক্ষমা করবে না। আর মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার আমাদের যে স্বপ্ন, সেটি স্বপ্নই থেকে যাবে। আচ্ছা আচ্ছা, আমি একটু আসতে চাই যে আমরা প্রতিনিয়ত শুনছি যে বিশেষ করে তৈরি পোশাক শিল্প খাত, বিটিএমএ তারা পাশাপাশি আপনাদেরও প্রতিষ্ঠান বা সংস্থা যেটা রয়েছে বিটিটিএলএমইএ, তো সেক্ষেত্রে আপনাদের আমরা একটু ক্ষতির পরিমাণটা জানবো যে এখানে পরিবেশটা কেমন রয়েছে। দেখেন, বিটিটিএলএমইএ আমাদের প্রোডাক্টটা হচ্ছে হোম টেক্সটাইল। আমরা বেড কভার, বেডশিট, আপহোলস্টারি এবং টেরিটরিয়াল এক্সপোর্ট করি বাংলাদেশ থেকে। আচ্ছা, আমাদের বাংলাদেশে আমরা হচ্ছি থার্ড লার্জেস্ট এক্সপোর্ট সেক্টর, আমরা রিপ্রেজেন্ট করি এবং আমাদের এক্সপোর্টের পরিমাণ অ্যারাউন্ড অ্যাবাউট 1 বিলিয়ন প্রতি বছর, প্রায় 8,000 কোটি টাকা। এখন এটা তো সহজ হিসাবের ব্যাপার। আপনি 300 কর্মদিবস দিয়ে যদি 1 বিলিয়নকে ভাগ করেন, তাহলে যে পরিমাণ ক্ষতি হওয়ার কথা, প্রায় সেই পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা, অনেক ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে কিন্তু সেটি ডিসপাচ করার কোনো ব্যবস্থা নেই, কারণ মালামাল তো চিটাগাং পর্যন্ত পৌঁছাতে হবে আপনার রপ্তানির জন্য। এতে দুই দিক দিয়ে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। প্রথমত আমাদের সাপ্লাই চেইন, আপনার কাঁচামাল তো ফ্যাক্টরিগুলিতে, কারখানাগুলিতে আসতে হবে, আসলেই আপনার ফিনিশ গুডস তৈরি হবে। সেই সাপ্লাই চেইনটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে, ব্যাহত হয়ে গিয়েছে। দ্বিতীয়ত, আপনি সময় মতো যে রপ্তানি করতে পারলেন না, সেটির জন্য আপনি ক্রেতার কনফিডেন্স হারাচ্ছেন। এবং আমি যেটি আগেই শুরুতেই বলছিলাম যে দীর্ঘ পরিক্রমায় সময়ের নিরিখে একসময় ক্রেতার বিশ্বাস আমরা হারাবো। এবং সেটি যদি ঘটে, এর থেকে বড় দুর্ভাগ্যজনক এই সেক্টর এবং এই দেশের ক্ষেত্রে আর কিছু হতে পারে না। কারণ ক্রেতা তার নিজস্ব ব্যবসার স্থিতিশীলতার স্বার্থে, ধারাবাহিকতার স্বার্থে অন্য জায়গাতে শিফট করবে। আচ্ছা, আমরা বিশেষ করে আরএমজি সেক্টরে দেখছি যে বায়ারদের মধ্যে একটা আশঙ্কা বিরাজ করছে, তারা নতুন করে অর্ডার প্লেস করছেন না, পুরোনো অর্ডার গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের সেক্টরে এই প্রভাবটা কেমন রয়েছে? প্রভাব একই রকম। আমি যেটি বললাম যে ক্রেতারাও জানে যে আমরা তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ এবং তৃতীয় বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের এখানে রাজনৈতিক পালা পরিবর্তনের সময় কিছু সমস্যা হয়, কিন্তু সমস্যার মাত্রাটা এবার কনসিডারেবল লিমিটটা অতিক্রম করে গিয়েছে। এখন ক্রেতা হয়তো কিছুদিন সহ্য করবে, কিন্তু তার টলারেন্সের তো একটা লিমিট আছে। তার সাপ্লাই চেইন যখন ব্যাহত হবে, সে যখন নির্ধারিত সময়ে তার কমিটেড গুডসটা স্টোরে তুলতে পারবে না, তখন তাকে পেনালাইজ করা হবে। সে যাকে সরবরাহ করার কথা,
সেই ডিপার্টমেন্টাল স্টোরের শেলফে যখন নির্ধারিত সময় জিনিসটা উপরে উঠতে যাবে না। তখন সে প্যারালাইজড, এবং এই জিনিসটা ঘটার পরে তার ধৈর্য তখন আর থাকবে না, ন্যাচারালি তার ব্যবসায়িক ধারাবাহিকতার সাথে সে অন্য কোথাও শিফট করবে। আচ্ছা আচ্ছা, আমি যে বিষয়টা আরেকটু জানতে চাই, যে টেলিটক এবং লিগ্যাল এই সেক্টরটির সম্ভাবনা সম্পর্কে আমরা যদি একটু জানতে চাই, কি বলবেন? দেখেন, আমার টেলিটকে আমার যে প্রতিষ্ঠানটি, যেটি আমি ব্যবস্থাপনা পরিচালক, সাগর ফেব্রিক্স লিমিটেড, বাংলাদেশ থেকে প্রায় গত 3 দশক যাবত টেলিটক এক্সপোর্ট হয়। আচ্ছা আচ্ছা, এবং একসময় আমেরিকান যখন কোটা ইম্পোজ করলো, তখনও টেলিটকের একটি বড় কোটা ছিল, এবং এই টাওয়ারগুলি ছিল মূলত লো কোয়ালিটির চিপ প্রোডাক্ট। আমরা সাগর ফেব্রিক্স প্রথম বাংলাদেশে হায়ার এবং মিডিয়াম টু হায়ার এন্ডের প্রোডাক্ট নিয়ে আসি টাওয়ালের ক্ষেত্রে। এরপরে বেশ কয়েকটি বড় ফ্যাক্টরি এসেছে, যেমন এসিএস, নোমন্ট্রি টাওয়ার, এবং আস্তে আস্তে এই খাতটি, এটি একটি বর্ধিষ্ণু খাত আছে এবং সেটি ব্যাপকতা লাভ করছে। আমরা যদি নীতিগত সহায়তা দিতে পারি, সরকারি সহায়তা, কাঠামোগত সহায়তা দিতে পারি, এবং যে জায়গাগুলিতে আমাদের একটু ডেফিসিয়েন্সি আছে সেই জায়গাগুলিতে আমরা ভালোভাবে ফোকাস করতে পারি, আমি আত্মবিশ্বাসী এই সেক্টরটি 8-10 বিলিয়নের একটি এক্সপোর্ট খাতে পরিণত না হওয়ার কোনো কারণ নেই। বিপুল একটা সম্ভাবনা রয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আবারও আলোচনায় ফিরে আসবো, তবে তার আগে আমাদের ছোট একটা বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে। দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো আবার অতিথির সঙ্গে আলোচনায়, আর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবো। 50% সাবসিডাইজ করে। আচ্ছা, তার মানে সে 50% দামে তার পুরনো মেশিন পরিবর্তন করে নতুন মেশিন পেয়ে যাচ্ছে। আচ্ছা, নতুন মেশিন মানে নতুন টেকনোলজি, নতুন প্রযুক্তি। আপনি ইন্টারেস্ট রেটের কথা ধরেন, ইন্ডিয়াতে এখন ইন্টারেস্ট রেট হচ্ছে, আরবিআই ইন্টারেস্ট রেট হচ্ছে 13%। আচ্ছা আচ্ছা, ব্যাংক রেট না, কমার্শিয়াল লেন্ডিং রেট 13%। এখন এই 13% এর ক্ষেত্রে ওদের স্টেট টু স্টেট ইনসেন্টিভ আছে। কিভাবে ইনসেন্টিভ আছে? মহারাষ্ট্রতে আপনি যদি ব্যাংক লোন নেন, আপনার ব্যাংক ঋণের পরিশোধের সময় হলো 4 বছর বা 6 বছর, যেটি হোক শিল্পের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, 7% অতিরিক্ত যেটা, সেটা স্টেট গভর্নমেন্ট সাবসিডাইজ করছে, আমাদের নীতিগত পলিসি সহায়তা দেয়। তাহলে এই খাতের আরো বহু ক্ষেত্র আছে, এই খাতের সম্ভাবনা অনেক। আচ্ছা আচ্ছা, সুন্দর সম্ভাবনা আছে। আমি আরেকটি উদাহরণ আপনাদের দিই। আমাদের বলা হয় যে আমাদের শ্রম সস্তা, স্বল্প মূল্যের শ্রম। বাংলাদেশে আমরা যদি এখন মিনিমাম ওয়েজ বিবেচনা করি, বাংলাদেশে আজকের ওয়েজ হচ্ছে $68। আচ্ছা, ইন্ডিয়াতে ওয়েজ হচ্ছে $71, পাকিস্তানের ওয়েজ হচ্ছে $79, টার্কিতে হচ্ছে প্রায় $350। আপনি যদি প্রোডাক্টিভিটি হিসাব করেন, বাংলাদেশ সবার থেকে নিচে। আচ্ছা আচ্ছা, এরপরেও হয়তো পুঙ্খানুপুঙ্খ বিচারে বাংলাদেশ হয়তো স্লাইটলি শ্রম সস্তা, কিন্তু এটিও মেনে নিতে হবে অত সস্তা নয়। আমরা যে স্লোগানে আমরা বলছি, স্লোগানের কারণে যতটুকু সস্তা আমরা মনে করি, ততটুকু সস্তা নয়। আচ্ছা আচ্ছা, আমরা যদি প্রোডাক্টিভিটি বাড়াই এবং আমাদের শ্রমিকদেরকে আমরা উচ্চতর মজুরি প্রদান করি, তাহলে প্রোডাক্টিভিটি বাড়ার কারণে সেই সক্ষমতাটা আমরা অর্জন করতে পারবো, না হলে তো সেটা সম্ভব হবে না। একটু আগে আপনি বলছিলেন যে ব্যাংক ইন্টারেস্ট রেট, বা আমরা প্রতিনিয়ত যেটা দেখছি যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেখানে প্রায় 80,000 কোটি টাকা বিনিয়োগযোগ্য করে রয়েছে, কিন্তু কেউ সাহস পাচ্ছে না। শিল্পোদ্যোক্তারাও সেখানে সংখ্যার মধ্যে রয়েছেন। একজন উদ্যোক্তা হিসেবে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? মূলত বাংলাদেশে বিনিয়োগ নাই 2007 সাল থেকে। কারণ 2007-এর প্রথম তো আপনার তত্ত্বাবধায়ক সরকার আসলো, সামরিক বাহিনীর সমর্থন পুষ্ট তত্ত্বাবধায়ক সরকার। তখন বিভিন্ন কারণে ব্যবসায়ীরা কিছু হয়রানির শিকার পায়, বিনিয়োগের পরিবেশ বিঘ্নিত হয়েছিল। 2008-এ এসে সরকার একটি সার্কুলার দিল যে নতুন কোনো গ্যাস সংযোগের জন্য আবেদন করা যাবে না। আচ্ছা আচ্ছা, মূলত গত 6-7 বছরে ম্যানুফ্যাকচারিং সেক্টরে উল্লেখযোগ্য তেমন কোনো বিনিয়োগই হয়নি। আর এখনকার যে পরিস্থিতি, আমি শুরুতেই বলেছি, বিনিয়োগের জন্য একটি আস্থার পরিবেশ থাকতে হবে, এবং আস্থার পরিবেশ থাকলেই দেশীয় এবং বিদেশি বিনিয়োগ আসবে। তো সেটির যেহেতু কোনো এখন এটা তো বলার অপেক্ষা রাখে না যে কি কারণে এখানে আস্থার পরিবেশ নাই, এবং আপনার যে এনার্জি সংযোগ, সেটিও সরকার থেকে কোনো যথাযথ পদক্ষেপ নাই। আপনি একটি ইন্ডাস্ট্রি করলেই যে এনার্জি সংযোগ পাবেন সেটি কোনো নিশ্চয়তা নেই। আপনি বিদ্যুৎ ছাড়া অথবা গ্যাস ছাড়া শিল্প চালাবেন কিভাবে? তো যে কারণে ব্যাংকে অলস টাকা পড়ে আছে এবং তহবিল জমছে, কিন্তু বিনিয়োগ আমাদের অত্যন্ত কাঙ্ক্ষিত হওয়া সত্ত্বেও, আমাদের শ্রম শক্তিকে অ্যাকোমোডেট করার জন্য অত্যন্ত কাঙ্ক্ষিত হওয়া সত্ত্বেও
পরিবেশ না থাকার কারণে বিনিয়োগ হচ্ছে না। আমি একটু আসবো যে গতকালের কাহিনীটি যেটা আমি নিয়ে আসি যে সর্বশেষ আমরা দেখলাম যে ব্যবসায়ী সমাজ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন, যাদের অবদান আমাদের অর্থনীতিতে অনস্বীকার্য, আমি এটা স্বীকার করতে চাই। কিন্তু আমরা একটু যদি একজন উদ্যোক্তা বা একজন ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে বলি যে এ থেকে মুক্তির উপায় কি, বা আপনারা কি মনে করছেন? এরকম কোন রেডি মন্ত্র আমার কাছে নাই যেটা দিয়ে আপনাকে আমি কিছুটা আশাপ্রদ করে তুলতে পারি। আমাদের, আমি শুরুতেও বলেছি, আমি বিশ্বাস করতে চাই, আমরা ব্যবসায়িক কমিউনিটি বিশ্বাস করতে চাই আমাদের রাজনীতিকরা তাদের দেশপ্রেম কারো থেকে কম না। কারণ তারা আমাদের নেতৃত্ব দেন, তারা যে নীতিমালা তৈরি করেন সেটির ভিতর দিয়ে আমরা হাঁটি। আমি শুধু এটুকুই দোয়া করব এবং আপনার মাধ্যমে ইটিভির দর্শক শ্রোতাদের কাছেও বলবো যে আপনারা সবাই কায়মনো বাক্যে দোয়া করেন আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যেন এই প্রজ্ঞা এবং এই উপলব্ধির জন্ম হয় যে দেশটি সবার আগে। দেশটি যদি টিকে থাকে তাহলেই কেউ ক্ষমতায় থাকতে পারবে, আর দেশ যদি না থাকে আপনার আমার কারোরই ভবিষ্যৎ নাই। এই দেশ এবং এই দেশের অর্থনীতি রাজনীতিকদের কাছে আমানত, এই আমানতটার জন্য সুরক্ষা তারা করেন। এটি থেকে যদি পিছপা হন ইতিহাস তাদের ক্ষমা করবে না। আমরা যদি আসি যে নির্বাচন হবে, আমরা সেটাই আশা করবো, এবং একটা নির্বাচন হবে, নির্বাচিত সরকার যে আসুক না কেন, কিন্তু এই যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, শুরুতেই বলছেন যে এটার প্রভাব কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের বয়ে নিতে হবে। সেই জায়গাটার জন্য এখনই সরকারের প্রতি, তারপরেও যারা সরকার আছে তাদের দায়িত্বটা বেশি থাকে, বা তারপরেও সবার কাছে সর্বশেষ ভাবে একটু যদি জানতে চাই, একজন ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে আপনারা গতকাল অনেক কষ্ট থেকে বলছেন যে আপনারা সব ধরনের ট্যাক্স দেওয়া বন্ধ করে দেবেন, এভাবে তো একটা দেশ চলতে পারে না, বা অবরোধও চলতে পারে না। সেই জায়গাটায় আবারও সর্বশেষ যাওয়ার আগে কি করণীয় মনে করেন? ট্যাক্স দেয়া বন্ধ করার ব্যাপারটা হচ্ছে একটা মানে স্টেটমেন্ট অফ এক্সপ্রেশন অফ ফ্রাস্ট্রেশন। আপনি এটাকে একটা চরম হতাশা প্রকাশ করতে পারেন, বাট এটা আপনি যদি লিটারাল মিনিং করেন, আক্ষরিক অর্থে এটার তো বাস্তবায়ন সম্ভব হয় না। এটি কোনো ট্যাক্স বন্ধ করাটা কোনো কথা না। বাস্তবতা যেটা হচ্ছে, এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং এই অবস্থার জন্য পুনরাবৃত্তি না ঘটে সেটাও আমাদের নিশ্চিত করতে হবে। সরকার দেশের বৈধ কর্তৃপক্ষ, আইনগত কর্তৃপক্ষ, আইনানুগ কর্তৃপক্ষ, তাদের উপরে এই দায়িত্ব ন্যস্ত তারা যেন সমাজে, দেশে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা অব্যাহত রাখে। এবং একটি সমাজে সবসময় একটা নিরন্তর কনফ্লিক্ট থাকে বিভিন্ন বিবদমান গোষ্ঠীর মধ্যে, সেটির একটি পারফেক্ট মিডিয়েশনের কাজ হচ্ছে সরকারের দায়িত্ব। এখন সরকার যদি এটি নিশ্চিত না করেন কিভাবে মেয়াদ শেষে নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর হবে, ক্ষমতার পালাবদল ঘটবে, এবং সেই কারণে সারা দেশ যদি উত্তাল হয়ে পড়ে, কাকে দোষ দিব? ভাগ্যকে দোষ দেওয়া ছাড়া আমি তো কিছু দেখছি না। আমি আবারও আপনার মাধ্যমে এই দোয়াই করি, সবাইকে বলবো এই দোয়া করতে, সবার মধ্যে যেন শুভবুদ্ধির উদয় হয় এবং একটি নিয়মতান্ত্রিক পালাবদলের দিকে স্থিতিশীলতার পথে আমরা যেন হাঁটতে পারি। আমাদের সে প্রত্যাশা থাকলো দেশের জনগণের সঙ্গে সঙ্গে আমরা সে প্রত্যাশা করছি যে শীঘ্রই সে শুভবুদ্ধির উদয় হবে। আমরা সেই প্রত্যাশায় রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ।